নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম মর্মবেদনার ছবি। শুনতে থাকুন আজকের গল্প মর্মবেদনার ছবি। লেক মার্কেটে নাকি অন্য বাজারের চেয়ে ভালো মাছ পাওয়া যায়। যত সব বাজে কথা। একজন আছে নিজের পাড়াটাকে সব ব্যাপারে বড় করে দেখাতে চায়। মর্নিং ওয়াকের সময় রোজ রোজ ধরণীধরের কাছে লেক মার্কেটের নানান গুণপনার কথা শুনে শুনে কিশোর আজ গিয়েছিলেন সেখানে। গিয়ে দেখেন কিসের কি, মাছের বদলে মাছির দৌরাত্মই বেশি। পড়ে আছে কিছু আর মাছ, আর বড় বড় নোনা জলের ভেটকি, যার কোনো স্বাদ নেই। মনক্ষুণ্ণভাবে বাজার সারলেন কিশোর। এর মধ্যে অনেকবার ধরণীধরের মন্যুপাত করা হয়েছে। যোগুবাবুর বাজার এর চেয়ে অনেক ভালো। সেখানে দোকানিরা সবাই চেনা, কেউ খারাপ জিনিস দেয় না। কিশোর ঠিক করে ফেলেছেন আর কোনোদিন পরের কথায় নাচবেন না। জীবনের আর যে কটা দিন বাকি আছে, নতুন করে আর অচেনা লোকের সঙ্গে সম্পর্ক পাতাবার দরকার নেই। মানুষের জীবনের একটা সময় গণ্ডিটা ছোট হয়ে আসে, তখন অল্প কয়েকজনকে নিয়েই খুশিতে থাকতে হয়। যাক, এই একটা শিক্ষা হলো আজ। ফলের দোকানগুলোর পাশ দিয়ে বেরিয়ে আসছিলেন। হঠাৎ একটা ঝুড়ির দিকে চোখ পড়ল। দোকানের বাইরে রাখা আছে ঝুড়িটা, তাতে ভর্তি কামরাঙা ফল। কিশোর থমকে দাঁড়ালেন, মুগ্ধ হয়ে দেখতে লাগলেন কামরাঙাগুলোকে। তারপর নিচু হয়ে একটা তুলে নিলেন হাতে। ঠান্ডা সবুজ রঙের কামরাঙা ছুঁয়ে তার হাতে অদ্ভুত আরাম হলো। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন ঠিক 35 কিংবা আরও বেশি, বোধহয় 40 বছর বাদে তিনি কামরাঙা ফল হাতে চুঁচ্ছেন। একটা চেনা জিনিস জীবনে এতদিন বাদ ছিল। কোনোদিনই কিশোর কামরাঙা কেনেননি, তাই দাম সম্পর্কে তার কোনো ধারণা নেই। এ দেশে কামরাঙা দুর্লভ জিনিস নিশ্চয়, নইলে এতদিন চোখে পড়েনি কেন? এইগুলো কত করে? দোকানদারটি বেশ বয়স্ক, গোঁপটি পুরো পাকা, বেশ ভরাট মুখ, দৃষ্টিতে গাম্ভীর্য আছে। 80 পয়সা জোড়া, 3টে 1 টাকা। কিশোর খুশি হলেন। বেশ সস্তাই বলতে হবে। 5 টাকা জোড়া শুনলেও তিনি আশ্চর্য হতেন না। মনে মনে হিসেব করলেন। তিনি বললেন, আচ্ছা, তাহলে 9টা দিন। 9টা শুনে দোকানদারটি বিস্মিতভাবে তাকালেন কিশোরের দিকে। তারপর কিছু যেন বুঝতে পেরে হাসলেন। কিশোরের সঙ্গে তার একটা সমমর্মিতা স্থাপিত হলো। তিনি বললেন, নেন, আপনি 10টাই নেন, 3 টাকা দেবেন। বেশ মন দিয়ে বেছে বেছে একটা একটা করে তুলতে লাগলেন কিশোর। কয়েকটা আছে আধ পাকা, কিন্তু সেই রং কিশোরের পছন্দ নয়। স্বচ্ছ সবুজ রংটাই চোখকে স্নিগ্ধ করে। পাকা কামরাঙা কিশোর কখনো দেখেছেন কিনা ঠিক মনে করতে পারলেন না। এগুলো বেশ ভালো জাতের, মাছটার শিরাই বেশ উন্নত। মাছের ব্যাপারে দুঃখটা ভুলে গিয়ে তার মন উৎফুল্ল হয়ে গেল। একটা নতুন জিনিস, বাড়ির সবাই অবাক হবে। ট্রাম ধরে তিনি চলে এলেন ভবানীপুরে। উপরের বারান্দা থেকে সুনন্দা তাকে দেখতে পেয়ে বললেন, দাঁড়াও, কানাইকে পাঠাচ্ছি। কিছুদিন আগে হৃৎপিণ্ডে একটা ছোট্ট খোঁচা লেগেছিল বলে ডাক্তার তাকে ভারী জিনিস বইতে বারণ করেছেন। কিন্তু কিশোর সবসময় সে নির্দেশ মানেন না। বাজার করা তার বরাবরের অভ্যেস, এটা তিনি কিছুতেই ছাড়তে পারবেন না। সুনন্দা কানাইকে সঙ্গে দিতে চান, তাও কিশোরের পছন্দ নয়। বাজারে
তিনি নানা রকম রঙ্গরসিকতা করেন। চাকর সঙ্গে থাকলে কি তা চলে? কানাই আসবার আগেই তিনি দুটো থলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। রিটায়ার করবার পর শরীরটা একটু ভাঙলেও মনের জোর যথেষ্ট আছে। তিনতলায় উঠতে একটু হাঁপ ধরে গেলেও সুনন্দার সামনে সেটা গোপন করে গেলেন। সুনন্দার হাতে তোয়ালে এক্ষুনি বাথরুমে ঢুকলেন। এটা কিশোরের পছন্দ নয়। কানাই রান্না করে, সেই সব জিনিস গুছিয়ে রাখে। তবু মাজার এলে বাড়ির গিন্নি একবার তা দেখবে না? সুনন্দার এসব ব্যাপারে আগ্রহই নেই। কিশোর যে কত খুঁজে খুঁজে অসময় এঁচড় কিংবা কাঁচা আম নিয়ে আসেন, সুনন্দা তা খেয়ালও করে না। বাড়িতে কোনো গুণগ্রাহী না থাকলে বাজার করবার আনন্দ নেই। কিশোরের মনে আছে, বাবা বাজার করে ফিরলেই মা সব কিছু ঢেলে ফেলতেন রান্নাঘরের সামনে। প্রত্যেকটি জিনিস সম্পর্কে মন্তব্য করতেন, বাবার ভুল ধরতেন। যেমন পুঁই শাক আনলে কুমড়ো আনতে হয়, কই মাছের দিনে ফুলকপি না আনলে চলে না, শোল মাছের সঙ্গে মূলো চাই, আর পাবদা মাছের সঙ্গে বড়ি। বাথরুমের দিকে যেতে যেতে একটা বড় দৃষ্টি দিয়ে সুনন্দা জিজ্ঞেস করলেন, ওগুলো কি? কৃতার্থ হয়ে গিয়ে কিশোর একগাল হেসে বললেন, কামরাঙা। তুমি চেনো না? সুনন্দা বললেন, চিনব না কেন, কিন্তু অতগুলো কি হবে ওগুলো দিয়ে? খাবে? সবাই মিলে খাবে? রেয়ার জিনিস। আচ্ছা, তুমি মনে করে দেখো, এই যে আমরা কত লোকের বাড়িতে যাই, কোনোদিন কারুর বাড়িতে তুমি কামরাঙা খেতে দেখেছ? কেউ তোমাকে অফার করেছে? তাহলেই বুঝতে পারছো, এরকম একটা ভালো জিনিস চট করে পাওয়া যায় না। সুনন্দা প্রশ্রয়ের হাসি হাসলেন। মা বাবা শখ করে এর নাম দিয়েছিলেন কিশোর। তখন খেয়াল করেননি তাঁদের ছিল একদিন প্রৌঢ় বৃদ্ধ হবে, তখন এই নামটা কত বেমানান হবে। অবশ্য এই প্রসঙ্গ উঠলেই কিশোর বলেন, কেন, বোম্বাইতে এই নামে আমার চেয়েও অনেক বুড়ো বুড়ো লোক আছে। বয়স প্রায় ৬২ হলো। কিশোরের মনের মধ্যে একটা ছেলে মানুষের ভাব রয়ে গেছে এখনো। নানান ছোটোখাটো জিনিস থেকে আনন্দ পান। বাজার থেকে এক একদিন এক একটা অদ্ভুত জিনিস এনে মহা উৎসাহ দেখান। যেমন একদিন নিয়ে এলেন ঢেঁকি শাক, খুবই নাকি অপূর্ব ব্যাপার, কিন্তু কিশোর ছাড়া সেই শাক আর কেউ খেতে চায়নি। কামরাঙা ব্যাপারেও প্রায় তাই হলো। দুই মেয়ে মিলি আর জুলি, একজনের বয়স 23, অন্যজনের বয়স 21। ওরা কেউ বাড়িতে শাড়ি পরে না, অন্তত সকালের দিকটা ঢোলা হাউসকোট পরেই কাটিয়ে দেয়। পড়ার ঘর থেকে দুই মেয়েকে ডেকে আনলেন কিশোর। দেখ দেখ। বেছে বেছে সবচেয়ে বড় দুটি কামরাঙা তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ দেখ, কে দেখ, কোনোদিন তো খাসনি। দুজনেই গভীর সন্দেহের চোখে ফল দুটি ঘুরিয়ে ফিরিয়ে দেখল। নুলি বলল, এটা কি? কিশোর রহস্য করে বললেন, কি বলতো, কখনো দেখিসনি তো? মিলি বলল, আমি দেখেছি, একবার শান্তিনিকেতনে একটা বাড়িতে দিয়েছিল, কামরাঙা না কি যেন নাম। কিশোর একটু অন্যমনস্ক হয়ে বললেন, শান্তিনিকেতন, সেখানে পাওয়া যায়? আশ্চর্য, এসব আমাদের পূর্ববঙ্গের ফল, আমরা ছেলেবেলায় কত। এখন খেতে ইচ্ছে করছে না বাবা? খেয়ে দেখ না, খেয়ে দেখ, একটা ফল তো খাবি। একটু আগে চা খেয়েছি বাবা। তাতে কি হয়েছে, চা খাবার পর অন্য কিছু খেতে নেই? পরে খাবো, বিকেলে খাবো। দুই বোনের মধ্যে ছোট জনের ব্যক্তিত্ব বেশি। সে কামরাঙাটা রেখে দিল ফ্রিজের মাথায় মেতে ঝুড়িতে। মিলি এখনও সেটা হাতে ধরে আছে। কিশোর ভাবলেন, শহরে মানুষ হবার এই দোষ, কোনো নতুন জিনিস খেতে চায় না, খাবার নিয়ে পরীক্ষা করতেও চায় না, ধরা বাঁধা কয়েকটা জিনিস খেয়ে গেলেই হলো। গ্রামে যারা মানুষ হয় তারা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করে।
কত রকম ফল তিনি খেয়েছেন ছেলেবেলায়। নৌয়া বলে একটা ফলের কথা তিনি কারোকে বোঝাতেই পারেননি। কেউ কেউ নৌয়া দেখেনি, নামও শোনেনি। নামও শোনেনি, এখনকার বাজারে ওঠেই না। অথচ কি চমৎকার স্বাদ ডৌয়ার। শহরের ছেলেমেয়েরা আপেল খায়, আর আপেল জিনিসটা কিশোরের অখাদ্য লাগে, ঠিক মনে হয় রুগীর পথ্য। তিনি ক্ষীণ অভিমানে সুরে বললেন, খাবি না? মিলি তার বাবার এই অভিমানটুকুর মূল্য দেয়। সে সান্ত্বনা দিয়ে বলে, আচ্ছা আচ্ছা বাবা, আমি খাচ্ছি। একটা কামড় দিয়েই সে বলল, ও মা গো, ভীষণ টক। কিশোর বললেন, টক তো হবেই, কামরাঙা টক হবে না? তবে কীরকম অন্যরকম টক সেটা তো বল। কাঁচা আম কিংবা তেঁতুল কিংবা পাতিলেবু বা চালতা, কোনো কিছুর সঙ্গেই মিল নেই। কামরাঙার টক স্বাদটা একেবারে নিজস্ব, সেইটাই তো এর মজা রে। এই দেখ না, আমি খাচ্ছি। কিশোর একটা কামরাঙাকে ঠিক মাউথ অর্গানের মতো মুখের সামনে ধরে সযত্নে একটি কামড় বসালেন। মিলি বলল, না বাবা, তুমি খাবে না, তোমার না অ্যাসিডিটি, এত টক খেলে কিন্তু। কিশোর বললেন, কিচ্ছু হবে না, ফেভারিট জিনিস খেলে কখনো শরীর খারাপ হয় না। কামরাঙা তোমার ফেভারিট? আগে কোনোদিন খেতে দেখিনি তো। তোদের জন্মের আগে। ছোট ছেলে বাবু সোনা চাঁদে খেলছিল, এই সময় সে জল খেতে নিচে এলো। কিশোর খুব আগ্রহের সঙ্গে বললেন, এই তুই খাবি? এই দেখ কামরাঙা, কোনোদিন খাসনি তো, খেয়ে দেখ। বাবা ও দিদিদের পারিবারিক দৃশ্যটি বাবু সোনা এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ তার হাতে একটুও সময় নেই। তবু বাবার কথা শুনে সে সবুজ রঙের পাঁচকোনা জিনিসটা হাতে নিয়ে কিছুই না দেখে ঘ্যাক করে এক কামড় দিল। সঙ্গে সঙ্গে মুখটা কুঁচকে এলো। এ বাজে। কামরাঙাটা সে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। কিশোর দুহাত তুলে বললেন, ফেলবি না, আমাকে দে। একটি বিস্মিত দৃষ্টিসম্মত ইঁটো ফলটি বাবার দিকে ছুঁড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল বাবু সোনা। মিলি বলল, বাবা, তোমার এই জিনিস চলবে না। এরই মধ্যে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন সুনন্দা। তিনি স্বামীর প্রতি সহানুভূতি দেখিয়ে মেয়েদের বললেন, তোরা ওগুলো নষ্ট করিস না, রেখে দে, কানাইকে বলবো চাটনি করে দিতে। কিশোর প্রায় আর্তনাদ করে উঠলেন, চাটনি? কখনো না। সুনন্দা বললেন, কেন? কামরাঙা কখনো রান্না করতে নেই। তার মানে? অনেক ফল আছে যা রান্না করা চলে না, যেমন আমলকি, পেয়ারা, বেল, কামরাঙা। সুনন্দা বললেন, কেন, বেলের মোরব্বা হয় না? মিলি বলল, পেয়ারা জেলি হয় তো বাবা। কিশোর বিরক্তভাবে বললেন, ও সব দেশে হয়। সুনন্দা বললেন, তোমার বাঙাল দেশের কথা ছাড়ো তো, টক জিনিস দিয়ে ভালো চাটনি হবে। কিশোর দুঃখ পেলেন, তিনি কোনো দিন কামরাঙার চাটনি খাননি, আর খেতেও চান না। নিজের হাতের কামরাঙাটা তিনি খেতে খেতে আর একটিও কথা না বলে বারান্দার দিকে চলে এলেন। এত টক জিনিস তিনি আর খেতে পারেন না। লেবুর রস খেলেও পেট জ্বালা করে। তবু তিনি কামরাঙাটা ফেলবেন না, যেমন করেই হোক শেষ করবেনই। এখন বারান্দায় ইজি চেয়ারে বসে তার প্রায় ঘণ্টাখানেক ধরে কাগজ পড়বার সময়। 3খানা কাগজ তন্ন তন্ন করে পড়া চাই। যত রোদ বাড়বে তত চেয়ারটা টেনে টেনে সরিয়ে নিতে হবে ছায়ায়। একটু নুন পেলে ভালো হতো, কিন্তু নুন চাওয়া মানেই পরাজয়। আশ্চর্য, আজকাল অল্প বয়সী ছেলেমেয়েরাও টক খেতে ভালোবাসে না, অথচ তাদের ছেলেবেলায় টক জিনিসগুলোই ছিল ছোটদের সবচেয়ে প্রিয়। নুন দিয়ে কাঁচা আম মেখে খাওয়া, তারপর চালতা, গরম চা, দেশি আমড়া, কাঁচা তেঁতুল। টুসটুসে কামরাঙার রস গড়িয়ে পড়ল তার জামায়। 5টা দিক খাওয়া হয়ে যাবার পর
মাঝখানটা চুষলেন চুষলেন খানিক্ষণ। তারপর ভেজা হাতটাও তিনি পরম সন্তোষে তার ধুতিতে মুছলেন। তারপর চোখের সামনে লম্বা করে মেলে ধরলেন ইংরেজি কাগজটা। হেডলাইন কয়েকটা দেখতে না দেখতেই তার মনখানা উধাও হয়ে গেল। তিনি আর অক্ষর দেখছেন না, তিনি সবুজ রঙের ছবি দেখছেন। দুটো গাছ ছিল, বেশি বড় নয়, তবে অনেক ডালপালা, পাতাগুলো মিহিন। কামরাঙা ফুল কীরকম যেন হয়, মনে পড়ছে না। আশ্চর্য, মনে পড়ছে না কেন? সাদা নয়? গরম চার ফুল সাদা, আমরা সাদা। একটা গাছ ছিল নতবাড়ির পেছনে, আর একটা ওদেরই পুকুর যাবার পথে। কিশোর দ্বিতীয় গাছটির পাশে এসে দাঁড়ালেন। স্পষ্ট মনে আছে তিনি এই গাছটার উপরের ডালপালাগুলো নাগাল পেতেন না, লাফিয়ে লাফিয়ে পারতে হতো। কিন্তু এখন নাগাল পাচ্ছেন। তার ৬২ বছরের শরীরটা ওই গাছটার প্রায় সমান, কিন্তু এরকম হচ্ছে কেন? তার সেই ছেলেবেলার চেহারাটা কোথায়? ১৭-১৮ বছর বয়স, কীরকম দেখতে ছিলেন তিনি তখন? কই, মনে পড়ছে না তো। পুকুর ধার থেকে হেঁটে আসছেন মেনুদি। ২২-২৩ বছর বয়স, ঠিক সেদিনকার চেহারা। মিনতির এক মাথা চুল, দুর্গা ঠাকুরের মতন মুখ, চোখ দুটিতে সব সময় অবাক অবাক ভাব। কামরাঙা গাছটার পাশে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে মিনতি মুখটা নিচু করে চলে গেলেন। তার দুহাতে এক গাদা ভিজে কাপড়। প্রায় হাহাকার করে কিশোর বললেন, বেনুদি, বেনুদি, আমায় চিনতে পারছেন না? আমি কিশোর, আমি চ্যাটার্জিদের বাড়ির কিশোর। বেনুদি শুনলেন না, মুখও ফেরালেন না। একটা শব্দ পেয়ে কিশোর মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। তার বড় মেয়ে মিলি। কিশোর মনে মনে হিসেব করে দেখলেন, সেই সময় প্রায় ৪৫ বছর আগে বেনুদিও তো মিলিরই বয়সী ছিল। অথচ মিলি তো একটা বাচ্চা মেয়ে, ভাবে ভাবে কত ছেলে মানুষ। কিন্তু বেনুদিকে কত বড় মনে হতো, চেহারায় ব্যবহারে পরিপূর্ণ এক নারী। তিনি মিলির দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। মিলি এসব লক্ষ্য করল না। সে রেলিং দিয়ে উঁকি মেরে কি যেন দেখতে লাগলো। কাগজের দিকে চোখ ফিরিয়েও কিশোর আর সেই কামরাঙা গাছটা ছবি ফিরিয়ে আনতে পারলেন না। মিলির উপস্থিতির জন্যই এরকম হচ্ছে। নিজের ছেলে মেয়ের কাছে নিজেকে সব সময় বয়স্ক বাবা মনে হয়। যদিও এ কথা স্বীকার করতে নিজের কাছে অত্যন্ত বাধ্য যে মিলির বয়সী অন্য কোনো মেয়ে দেখলে তিনি বেশ একটা সুখের উত্তেজনা বোধ করেন। মিনতি তার চেয়ে বয়সে ৪-৫ বছরের বড় ছিলেন। গ্রামে ওই বয়সী সব মেয়েদেরই বিয়ে হয়ে যায়, মিনতির হয়নি। কেউ কেউ যেন বলতো অল্প বয়সেই মিনতির এক জায়গায় বিয়ে সব ঠিকঠাক হয়ে যাবার পর বিয়েটা ভেঙে গিয়েছিল। মিনতির ছোট বোন রেনু কিশোরের চেয়ে ১ বছরের ছোট, কিন্তু রেনুর কথা মনে নেই তো। রেনু নয়, বেনুদিকে দেখলে কিশোর যখন সত্যিকারের কিশোর ছিলেন তখন বুক কাঁপত। কি দেখছিস রে মিলি? সুরঞ্জন আসবে বলেছিল বাবা ৯টার সময়, এখনো এলো না। মহা ক্যাবলা ছেলে, কিছুতেই কথা ঠিক রাখতে পারে না। সুরঞ্জন কি তোর বন্ধু? আমি তো ভেবেছিলাম জুলির। জুলিরও বন্ধু না, আমারও বন্ধু না। সুরঞ্জন হলো আমাদের জিপ গাড়ি, যখন ইচ্ছে ওকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়। কি অদ্ভুত কথা তোদের! তোমরা এসব বুঝবে না বাবা। কেন বুঝবো না রে? তোমাদের আমলে তো ছেলে মেয়েদের মেলামেশা ছিল না। ওই যে সুরঞ্জন এসে গেছে। কিশোরকে প্রতিবাদ করবার সুযোগ না দিয়ে মিলি ছুটে চলে গেল। কিশোর মনে মনে বললেন, তোরা কি আমাদের গত শতাব্দীর মানুষ ভাবিস? কি বললে মেলামেশা ছিল না? আমাদের পূর্ব বাংলার গ্রামে
কই, পথে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে কথা বলবার বাধা ছিল না তো? মেয়েরাও বন্দি থাকতো না ঘরের মধ্যে, এ বাড়ি ও বাড়ি যাতায়াত করতো। ওরে মিলি, তোরা কি করে বুঝবি? তখন অনেক ভালো ব্যাপার ছিল। গ্রামের প্রত্যেকটি সুন্দরী মেয়েরই একজন দুজন প্রেমিক থাকতো। জাতের মিল না হলে বিয়ে হতে পারতো না, সে পারতো না বটে, কিন্তু প্রেম কি কেউ আটকাতে পারতো? প্রেমের পর বিরহ, আর সারা জীবন তার মধুর স্মৃতি। হ্যাঁ, আমারও ছিল একজন প্রেমিকা, চৌধুরীদের বাড়ির মাধুরী। সে এখন লখনৌতে থাকে। তোরা দেখিসনি তাকে? এখনো তোদের মায়ের চেয়েও অনেক সুন্দরী। কিশোর এবারে দেখতে পেলেন চৌধুরীদের বাড়িটি। পাকা বাড়ি, দোতলা। তাদের গ্রামের সবচেয়ে ঝকঝকে বাড়ি। ডান পাশের দিঘিটি পদ্মপাতায় ভরা। সেই দিঘির ঘাটটায় পা ঝুলিয়ে বসে আছে তিনটি ছেলে মেয়ে। তার মধ্যে গোলাপি রিবন বাঁধাটি মাধুরী না? কত বয়স? বড় জোর 9-10। এর থেকে অনেক বড় বয়সেও মাধুরীকে দেখেছেন তিনি। মাধুরীর সেই চেহারা কোথায়? চৌধুরীদের বাড়ির প্রত্যেকটি ঘর মনে আছে কিশোরের, কিন্তু কোনো ঘরেই তিনি বড় বয়সের মাধুরীকে খুঁজে পাচ্ছেন না। এ যেন ফ্রেমটি রয়েছে অটুট, ভিতরে ছবিটি নেই। এ তো বড় অস্বস্তি। সিনেমার দৃশ্যান্তরের মতন আবার কামরাঙা গাছটির ছবি ফিরে এলো। পুকুর ঘাট থেকে আসেন মেনুদি, একেবারে পরিষ্কার, জীবন্ত। ভিজে কাপড়ে তার শরীরের প্রত্যেকটি রেখা স্পষ্ট, ঠিক যেন কুমোরের তৈরি নিখুঁত কোনো মূর্তি। দেখলে এখনো মাথা ঘুরে যায়। বেনুদি, বেনুদি, চিনতে পারছেন না? আমি কিশোর। পাশেই একটা সুপুরি গাছ, তার আড়ালে নিজেকে ঢাকা দিয়ে বেনুদি থমকে দাঁড়ালেন। তারপর কিশোরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে দেখে নিয়ে বললেন, কে? ধীরেন কাকা, আপনি এখানে? ছবিটা আবার খবরের কাগজ হয়ে গেল। কিশোরের বুকে যেন আঘাত করেছে। বেনুদি চিনতে পারলেন না। বেনুদি তাকে ধীরেন কাকা ভাবলেন। ধীরেন তো ছিলেন কিশোরের জ্যাঠামশাই, কত বছর আগে মারা গেছেন। কিশোরকে কি ধীরেন জ্যাঠামশাইয়ের মতন দেখতে হয়েছে এখন? আগে কেউ বলেনি তো এরকম কথা। ধীরেন জ্যাঠামশাইয়ের সঙ্গে বিনোদির বাবার কি নিয়ে যেন একটা ঝগড়া হয়েছিল, তাই তিনি এ বাড়িতে আসেন না। সেই জন্যই বিনোদি অবাক হয়েছেন। কাগজটা হাত থেকে পড়ে গেল কিশোরের। তিনি অন্য একটা কাগজ তুলে নিলেন। নিজে 17-18 বছরের চেহারাটা দেখতে পাচ্ছেন না বলে মন খারাপ লাগছে। পুরনো স্মৃতিতে ঘুরে বেড়ানোর মধ্যে একটা মাদকতা আছে, কিন্তু সেখানে তার এই বুড়ো বয়সের শরীরটা নিয়ে উপস্থিত হচ্ছেন কেন? মিলিয়ে এসে জিজ্ঞেস করল, বাবা, তুমি চা খাবে? কিশোর মুখ না ফিরিয়েই বলল, হঠাৎ এত দয়া? সুরঞ্জন চা খেতে চাইছে, মায়ের এখন স্কুলে যাবার তাড়া। চা করতে বললেই কানাই চেঁচাবে। তবু তোমার নাম খুলে যদি দেয়। বেশ, তাহলে বলো, বলো আমার নাম করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। শোন মিলি, সুরঞ্জন যদি তোদের জিপ গাড়ি হয়, তাহলে আমি তোদের কি হলুম রে? তুমি হচ্ছে আমাদের গুড ওল্ড ম্যান, তোমার সঙ্গে কার তুলনা? সবসময় বুড়ো বুড়ো করিস না, জানিস 62 বছর বয়সে অনেকে নতুন করে। ওল্ড ম্যান মানে বুড়ো নাকি? ওল্ড ম্যান মানে বাবা। কি তোমায় বুড়ো বলেছে? দেবানন্দ আর তুমি সমান বয়সী। কিশোর আবার চিম মেরে বসে রইলেন, কিন্তু কোনো ছবি ফিরে এলো না। একটু পরে সুনন্দা সেজে গুজে এসে বললেন, আমি চললুম, তুমি দুপুরে কোথাও বেরোবে না তো? কিশোর দুদিকে মাথা নাড়লেন। এই সময় সুনন্দাকে বেশ কম বয়সী দেখায়। কিশোর রিটায়ার করে গেলেও
সুনন্দার এখনো 5 বছর চাকরি আছে স্কুলে। খুব যে একটা দরকার আছে তা নয়, তবু সুনন্দা চাকরি করতে ভালোবাসে। সুনন্দাকে খানিকটা হিংসে করেন তিনি এজন্য। পূর্ব বাংলার সেই গ্রাম থেকে কিশোর কত দূরে চলে এসেছেন, যেন অন্য গ্রহে। মাস্টারের ছেলে, তা অভাব অনটন কম দেখেননি। শৈশবের কত স্বাদ অতৃপ্ত থেকে গেছে। মা কত পুড়িয়ে পুড়িয়ে কথা শুনিয়েছেন বাবাকে। শেষ বয়সে বাবা মাকে খানিকটা সুখের মুখ দেখিয়েছেন কিশোর। প্রথমে বেহালায় বাড়ি, তারপর সেটা বিক্রি করে ভবানীপুরে বড় রাস্তার উপর এই বাড়িটা কিনেছেন। তাছাড়া ঘাটশিলায় আরও একটা বাড়ি আছে, বিবেকানন্দ রোডে একটা ওষুধের দোকান। এই জন্য অবশ্য কিশোরকে খাটতে হয়েছে অনেক। যৌবনের মাঝামাঝি থেকে হঠাৎ হুশ করে এতগুলো বছর যে কি করে কেটে গেল, বড্ড তাড়াতাড়ি চলে গেছে। কিশোরের খেয়ালই হয়নি এতদিন। কামরাঙা খেলেই জ্বর হতো। একটা তো নয়, একসঙ্গে 3টে 4টে 5টা। কচু পাতায় খানিকটা নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এসে পুকুরের ধারে বসে খাওয়া, পর দিনই জ্বর। সত্যি কি কামরাঙা খাওয়ার সঙ্গে ওই জ্বরের কোনো সম্পর্ক ছিল? মা বারণ করতেন, জ্বর হলেই বলতেন, আবার আবার দত্তদের বাড়ি থেকে চুরি করে কামরাঙা খেয়েছিস। কামরাঙা কি সুন্দর না? অবশ্য কেন ওই নাম তাকে জানে। এই ফল তো কোনোদিন লাল হয় না। অবশ্য রাঙা মানে লাল হবে কেন? যে কোনো রং। কামরাঙার পাতলা সবুজ রংটা কিশোরকে বরাবরই মুগ্ধ করেছে। পাতার আড়ালে লুকিয়ে থাকে ফলগুলো। হঠাৎ একটা পেয়ে গেলে যেগুলো উঁচু ডালের সেগুলো লাফিয়ে লাফিয়ে। মিনতি একটা আঁকশি নিয়ে এসে বলেছিলেন, ওরে গাছটা ভেঙে ফেলবি নাকি? কটা চাস বল, আমি পেড়ে দিচ্ছি। শুধু বেনদিকেই দেখা যাচ্ছে, কিশোরকে নয়। গাছ কোমর বাঁধা শাড়ির আঁচল, পিঠের উপর খোলা চুল। বেনদি আঁকশি দিয়ে কামরাঙা পারছেন। সেই বয়সটায় পুরুষের চোখ অসম্ভব মাংসলোভী হয়, তাই বেনদির শরীরের বিশেষ বিশেষ অংশই শুধু ঝলসে উঠছে। গাছ থেকে ফল পাড়া নয়, যেন একটা নাচ। কিশোর দেখছে চারিদিকে নানা রকমের সবুজের মধ্যে এক গৌরবর্ণ মাংস প্রতিমা। আকাশটা নিচু হয়ে এসেছে চাঁদোয়ার মতন। একটা কুবো পাখি ডাকছে অবিশ্রান্ত সুরে। মিনতির পায়ের ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সেই ডাক। হীরের গয়নার মতন এত উজ্জ্বল হয় স্মৃতির ছবি। আজ কামরাঙা কিনে এনেছেন বলেই যে কিশোরের মনে পড়ছে বেনতির কথা তা নয়। বেনতির মুখ তার জীবনে বরাবরই ফিরে এসেছে। যেন বেনতিকে ঘিরে তার মধ্যে রয়েছে এক গভীর মর্মবেদনা। অথচ বেনতির সঙ্গে সেরকম তো সম্পর্ক কিছু ছিল না। পাড়ার আর 5টা কম বয়সী ছেলের চেয়ে কিশোরকে তিনি কখনো আলাদাভাবে দেখেননি, সেরকম মনোযোগী দেননি। একদিন কিংবা হয়তো কয়েকদিন হবে মিনতির সঙ্গে প্রতাপদাকে দেখেছিলেন কিশোর। ধুতির ওপর ঢোলা পাঞ্জাবি পরা, তার বুকের বাঁ দিকে বোতাম। সবাই বলতো প্রতাপদাকে প্রমথেশ বড়ুয়ার মতন দেখতে। সেই প্রতাপদা বেনতির কাছ থেকে আঁকশিটা নিয়ে বলেছিলেন, দাও দাও, আমি পেড়ে দিচ্ছি। একটা মাত্র ফল পেড়ে সেটা কিশোরের দিকে ছুঁড়ে দিয়ে প্রতাপদা বলেছিলেন, এই নে, এখন যা পালা। কি সাংঘাতিক অপমান লেগেছিল সেই কথাটায়, এখনো যেন কানে ঝনঝন করে বাজে। কামরাঙা ফল পেকে পেকে নিচে পড়ে যায়। পাড়ার ছেলেরা যখন যার ইচ্ছে পেড়ে নিয়ে যায়, কেউ আপত্তি করে না। সেই ফল একটা মাত্র দিয়ে একটি 17 বছর ছেলেকে অবহেলার সঙ্গে বিদায় করে দেওয়া। আশ্চর্য, বেনুতিও কোনো প্রতিবাদ করেননি তখন। বরং খানিক বাদে পুকুর ধারে মুখ গোঁজ করে বসে থাকবার সময় কিশোর শুনতে পেয়েছিলেন বেনতি আর প্রতাপদার সম্মিলিত হাসি। 62 বছর বয়সেও এই কথা মনে পড়ায়
কিশোরের শরীরের প্রতিটি রোমকূপ যেন সচকিত হয়ে উঠল। প্রতাপদাকে হাতের কাছে পেলে যেন তিনি এই মুহূর্তে তার গলা চেপে ধরতে পারেন। তারপরে তিনি অবাক হলেন, প্রতাপদার উপরে এখনও এত রাগ রয়েছে কেন? প্রতাপদাকে তিনি আর বেশি দেখেননি। দিল্লি না কানপুর কোথায় যেন চলে গিয়েছিলেন। বেনুদিকে তিনি বিয়ে করেননি। কিশোরও তার পরের বছরই গ্রাম ছেড়ে চলে আসেন। মিলি চা দিয়ে বলল, বাবা, আমি আর জুলি একটু বেরোবো সুরঞ্জনের সঙ্গে। নিশ্চয়ই ন্যাশনাল লাইব্রেরিতে যাবে। কি করে বুঝলে? ওই জায়গাটার নাম বলাই তো সবচেয়ে সুবিধে, তাই না? মোটেই না, আমরা যাচ্ছি অনাময়দার বাড়ি। সে আবার কে? ও একটা স্কাউন্ড্রেল। ওকে তোমার না চিনলেও চলবে। তা একটা স্কাউন্ড্রেলের বাড়িতে যাওয়া হচ্ছে কেন দল বেঁধে? অনাময়দা আমার বন্ধু। ভাস্বতীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। ভাস্বতী বেচারা লজ্জায় আর বাড়ি থেকে বেরোতেই পারে না। তা সেখানে গিয়ে কি মারামারি হবে নাকি? দরকার হলে মারতেও পারি। সেই জন্যই তো সুরঞ্জনটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। থানা পুলিশ পর্যন্ত গড়াবে না তো? দেখিস। না না, সেসব কিছু নয়, সে ভয় দেখাবো। ওর নামে কাগজে বিজ্ঞাপন দেব। তুমি আবার বসে বসে চিন্তা করতে যেও না। চিন্তা করতে যেও না যেন আমাদের জন্য। কিশোর প্রসন্নভাবে হাসলেন। ছেলে মেয়েদের কোনো গতিবিধিতেই বাধার সৃষ্টি করেন না তিনি। ওদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও হয়। তার সুফল এই যে ওরা কখনো মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বলে না তার কাছে। সত্যি কথা সৌরভই আলাদা, শুনলেই মন ভালো হয়ে যায়। সুরঞ্জন ছেলেটা লেখাপড়ায় ভালো, অথচ মিলি জুলি তাকে মনে করে জিপগাড়ি। এরা দল বেঁধে যাচ্ছে এদের একজন বান্ধবীর পক্ষ নিয়ে অন্য একজনের সঙ্গে ঝগড়া করতে। এদের ধরন ধারণই আলাদা। হঠাৎ কিশোর ভাবলেন, এই যে মিলি জুলি, সুরঞ্জন, ভাস্বতী আর অনাময়, এরা কি কেউ কারুকে ঈর্ষা করে? দেখলে তো বোঝা যায় না। একালে ছেলেমেয়েরা বুঝি ঈর্ষা ভুলে গেছে। নারীদের ব্যাপারে কিশোরের মনে সেরকম কোনো অতৃপ্তি নেই। কাজের খাতিরে তাকে বহু জায়গায় ঘুরতে হয়েছে। নিজের স্ত্রী ছাড়াও নারীদের সঙ্গে তার গভীর সম্পর্ক হয়েছে কোনো কোনো সময়। সুনন্দার সঙ্গে বিয়ের আগে অন্তত আরও দুজনকে চেয়েছিলেন। তার সেই প্রথম প্রেমিকা, সেই চৌধুরীদের বাড়ির মাধুরী। বেশ একটা মধুর বাল্যপ্রেম জমেছিল তার সঙ্গে। কিন্তু সেই মাধুরীর মুখখানাও ঠিক মতন মনে পড়ে না। অন্য মেয়েদের তেমন করে মনে রাখেননি কারুকে। প্রথম যৌবনের খেলার সঙ্গীদের অনেকের নাম চেহারা অনেক কষ্ট করে স্মৃতিতে আনতে হয়। নিজের চেহারাটাই মনে নেই। কিন্তু বেনদী আর প্রতাপদা, বেনদীর হাত থেকে প্রতাপদার সেই আংশি নিয়ে নেওয়ার ছবি তার স্মৃতিতে যেন আগুনে ঝলসানো উল্কির মতন দগদগ করছে। সেই প্রথম অপমান, সেই প্রথম তীব্র ঈর্ষা, তা কিছুতে ভোলা যায় না। পুকুরের ধারের পায়ে চলা রাস্তাটাতে কাঁচা পাকা চুলের প্রৌঢ় মানুষটি দাঁড়িয়ে কাকুতি মিনতি ভরা গলায় বলতে লাগলেন, বেনুদি, বেনুদি, একবার আমার দিকে তাকাও। একবার হাঁকশি ধরা হাতখানি উঁচু করো। খুবু পাখিটার ডাকের ছন্দে তোমার পা উঠুক নামুক। শুধু আমার জন্য, শুধু আমার জন্য বেনুদি। এখন তো প্রতাপদা কাছে নেই। শেষ হলো আজকের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মর্মবেদনার ছবি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে শুনছেন আমাকে, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে
আমার সাথে থাকুন, নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।